তারেক রহমানের এনআইডি কার্যক্রম সম্পূর্ণ সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যেই পাবেন, এনআইডি জানালেন মহাপরিচালক হুমায়ুন কবির। ব্যক্তিগত থেকে রাজনৈতিক দেশে ফিরে চ্যালেঞ্জের নতুন নতুন মুখে তারেক রহমান, সচেতনতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। চলমান পরিস্থিতি নিয়ে বিক্ষোভ, পশ্চিমবঙ্গে বাংলাদেশ বয়কটের ডাক, ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত। তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া, বন্ধ থাকবে সব ধরনের অস্ত্র ব্যবহার ও লক্ষ্যবস্তুর ওপর হামলা। এবং মাঠে হার্ট অ্যাটাক, বাঁচানো গেল না ঢাকা ক্যাপিটালসের কোচ মাহমুব আলী সাকিকে। দুপুর ৩টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। নির্বাচন কমিশনে এনআইডির কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১টার দিকে তিনি ইসিতে পৌঁছে এনআইডির কার্যক্রম সম্পন্ন করেন। এর আগে ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে অনলাইন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস.এম. হুমায়ুন কবির বলেন, সর্বোচ্চ ২৪ ঘন্টা এবং সর্বনিম্ন ৭ থেকে ৮ ঘন্টার মধ্যে এনআইডি কার্ড পাবেন তারেক রহমান। নির্বাচন কমিশনে যাওয়ার আগে বেলা ১১:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছরের নির্বাসন আর ১.৫ বছরের কারাবাস শেষে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। বিমানবন্দর থেকে শুরু করে সংবর্ধনা স্থল, সবখানে নেতাকর্মীদের ভিড় আর তার প্রতি প্রত্যাশার চাপটাই স্পষ্ট করে। তবে দেশে ফেরা মানে কি রাজনীতির পথটা সহজ হয়ে গেল, নাকি সামনে অপেক্ষা করছে ব্যক্তিগত রাজনৈতিক নানা চ্যালেঞ্জ? দেশে ফিরে তারেক রহমানকে কঠিন বাস্তবতার মুখোমুখিও হতে হবে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ১৭ বছরের নির্বাসন ও ১৮ মাস কারাগারের পর সশরীরে দেশে ফিরলেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। বিমানবন্দরের আশপাশে ভিড় এবং পূর্বাঞ্চলের সংবর্ধনা স্থলে লাখো নেতাকর্মীর উদ্গ্রীব উপস্থিতি স্পষ্ট করল দলে তার প্রত্যাশার চাপ কতটা প্রবল। কিন্তু দেশে ফিরে পরবর্তী যাত্রা কি এতটা সহজ হবে? ব্যক্তিগত ও রাজনৈতিক অধ্যায়ে আসবে কি বড় চ্যালেঞ্জ? ব্যক্তিগত চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় হল নিরাপত্তা। সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকলেও জনসংযোগ ও খোলা সভা পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। পাশাপাশি দেশে ফিরে খাপ খাওয়ানো, পাসপোর্ট বা লন্ডনে অবস্থান নিয়ে জনগণের প্রশ্নের মুখোমুখি হওয়াও তার জন্য এক বড় পরীক্ষা। বিশেষজ্ঞরা বলছেন, এই অস্বচ্ছতা দূর করা না হলে জনগণের আস্থা ফেরানো কঠিন হবে। রাজনৈতিক চ্যালেঞ্জও কম নয়। দীর্ঘদিনের বিদেশে অবস্থানের কারণে দলের অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি এবং মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মধ্যে জটিলতা তৈরি হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ সংঘর্ষে ৬৬ জনের মৃত্যু এবং ২,৯২৩ জন আহত হয়েছেন। নির্বাচনের আগে এই সমস্যাগুলো সমাধান করা ও ঐক্য দৃঢ় করা তার জন্য মূল চ্যালেঞ্জ। এছাড়া দলের তরুণ ও প্রবীণ নেতাদের মধ্যে ভারসাম্য রাখা, বিরোধী দলের সমালোচনা মোকাবেলা, সাংগঠনিক নিয়ন্ত্রণ শক্ত করা এবং নির্বাচনের অনিশ্চয়তা সামলানো সবই তার রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। বিশেষজ্ঞরা মনে করছেন, মাঠ পর্যায়ে বাস্তবতার সঙ্গে সরাসরি দেখা ছাড়া লন্ডন থেকে দেয়া নির্দেশ সবসময় কার্যকর হবে না। সবশেষে দেশের মানুষের আস্থা পুনরুদ্ধার করা, যা তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিরাপত্তা, অভ্যন্তরীণ একতা, নির্বাচনী প্রস্তুতি এবং জনগণের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে চলা, এই সবের মধ্য দিয়ে তারেক রহমানের নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হয়েছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। সংবর্ধনা প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার খালিদ হোসেন। খালিদ, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম তার উপর ভিত্তি করে আপনার কাছে জানতে চাই যে ১৭ বছর নির্বাসন শেষে তারেক রহমান দেশে ফিরল, এক্ষেত্রে তার ক্ষেত্রে মানে বড় চ্যালেঞ্জ কি হতে পারে এবং এর ক্ষেত্রে কতটা খাপ খাওয়াতে পারে তিনি? ধন্যবাদ আপনাকে।
আপনি ঠিকই বলেছেন যে দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন এবং আমরা দেখলাম দেশে ফেরার পর অসংখ্য মানুষ তাকে তাকে সংবর্ধনা দিচ্ছে, তার প্রতি আগ্রহ রয়েছে। সেই জায়গায় থেকে তিনি একজন বৃহৎ রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতা। তিনি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু এখানেও কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশেষজ্ঞরা দেখছেন, বিশ্লেষকরা দেখছেন, পর্যবেক্ষকরা দেখছেন এবং আমরাও সেটা কিছুটা ফাইন্ড আউট করতে পারি। ধরুন, প্রথমে যেটা আমি বলতে পারি যে উনি ১৭ বছর পর দেশে ফিরছেন। এতদিনও বিএনপির সঙ্গে কানেক্ট ছিলেন, বিএনপির নেতা হিসেবে, শীর্ষ নেতা হিসেবে তিনি দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু সেটা ছিল দূর থেকে। ১৭ বছর পর দেশে এসেছেন, দেশের প্রশাসন, রাজনীতি, ইভেন আপনার সামাজিক মাধ্যমের আমূল পরিবর্তন ঘটেছে, প্রশাসনের পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের সাথে, অর্থাৎ এই বাংলাদেশের এই বাস্তবতার সাথে দ্রুত নিজেকে খাপ খাওয়াতে পারাটাই আমার কাছে মনে হচ্ছে তার ব্যক্তিগত রাজনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিরাপত্তা, জনসম্পৃক্ত রাজনৈতিক চ্যালেঞ্জগুলো কি কি তারেক রহমানের সামনে থাকতে পারে? এটা তারেক রহমানের জন্য খুব একটা সংবেদনশীল জায়গা। নিরাপত্তা এক হচ্ছে যেটা উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জনপ্রিয় নেতা, তার যে জনপ্রিয়তা, তিনি যে ৩ দিন আসছেন এবং তিনি যখন মুভ করছেন তখন যে সাধারণ মানুষ, নেতাকর্মী তাকে ঘিরে যে আগ্রহ আমরা ঢাকার রাজপথে দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে দুইটা জিনিস। একদিকে আছে তার জনগণের ভালোবাসা, অন্যদিকে তার নিরাপত্তার ব্যাপারটা। এই যে লাখো কোটি জনতার সাথে ঘনিষ্ঠতা হতে গিয়ে তার নিরাপত্তাজনিত যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যায়, এই জায়গাটা খেয়াল রাখা খুব জরুরি। এবং এই যে একদিকে জনগণের ভালোবাসা, অন্যদিকে নিরাপত্তা, দুইটার ভারসাম্যটা রক্ষা করাটা এটা আরেক ধরনের চ্যালেঞ্জ। যে দলের ভেতরের মধ্যে যে কোন্দল, চাঁদাবাজি, মনোনয়ন রাজনীতিগুলো দেখা যাচ্ছে, সেগুলো নিয়ন্ত্রণে তারেক রহমান কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? এইটা আরেকটা সংবেদনশীল এবং কঠিন চ্যালেঞ্জের একটা জায়গা। এতদিন মূলত আসলে সত্যি কথা বলতে কি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব দুর্বল ছিল, যে কারণে স্থানীয়ভাবে অনেক নেতারা নিজেদের মতো করে একটা সাম্রাজ্য গড়ে তুলছেন। এখন তারেক রহমান দেশে ফিরছেন, দেশে এসে তিনি সর্বপ্রথম যে বক্তব্য দিয়েছেন, ঐক্যের বক্তব্য, এবং তিনি একটা কথা খুব জোর দিয়ে বলছেন যে কোনো মূল্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। সেই জায়গা থেকে এখন যে এই বিক্ষিপ্ত বিভিন্ন জায়গায় যে আপনি যে কথাগুলো বললেন, এই জায়গাটা আসলে ওনার এই সংকটটা নিরসন করতে হলে ওনার কিছু কঠোর পদক্ষেপ নিতে হবে, যেটা উনি হয়তো সাময়িকভাবে দলের মধ্যে অজনপ্রিয় হতে পারেন। কারণ এই চাঁদাবাজির বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা নিতে পারেন তাহলে উনি ওনার এই জায়গাটা হয়তো উত্তরণ করতে পারবেন। তরুণ ও প্রবীণ নেতৃত্বের মধ্যে ভারসাম্য রক্ষা এবং মাঠ পর্যায়ের বাস্তবতা বোঝা, এই দুই জায়গায় তারেক রহমান কতটা নেতৃত্ব, কতটা পরীক্ষার মুখে পড়বে? এই পরীক্ষাটা আসলে তারেক রহমানের একটা চূড়ান্ত পরীক্ষা। এই তরুণ এবং প্রবীণদের যে চাপ, মাঝখানে উনি। তো একদিকে আমরা দেখি যে আপনার প্রবীণ যারা, তারা কিন্তু অভিজ্ঞ, আবার কখনো কখনো তারা ক্লান্ত, আবার কখনো কখনো তারা রক্ষণশীল। অন্যদিকে তরুণ যারা, এরা উদ্যমী, আবার কখনো কখনো বাস্তবতা বিবর্জিত। এই দুটোর সমন্বয়ে, অর্থাৎ মাঠের পরিস্থিতি কী, মাঠের কর্মীরা কী চায়, জনগণ কী চায়, এইটা ওনাকে বুঝতে হবে। এটা যদি উনি বুঝতে ব্যর্থ হন তাহলে ওনার এই যে কার্যক্রম, এটা কাগজে কার্যক্রম হবে। আর যদি উনি চূড়ান্ত মাঠের রিপোর্টটা বুঝতে পারেন তাহলে এই পরীক্ষায় ওনার সহজেই উত্তীর্ণ হওয়া সম্ভব। ধন্যবাদ খালিদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের সিনিয়র রিপোর্টার খালিদ হোসেনের সঙ্গে। এবারে চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। যাত্রী তুলতে জেটিতে ভেড়ানোর আগ মুহূর্তে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে এক কর্মচারী নিহত হয়েছেন। তবে আগুন লাগার পরপরই ওপরতলায় থাকা ক্রু সহ জাহাজের ডজনাধিক কর্মীকে জীবিত উদ্ধার করা হয়। পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার সকাল 6:30টার দিকে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঘখালী নদীতে অবস্থানরত জাহাজটিতে এই অগ্নিকাণ্ড ঘটে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলম বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করা কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের কবলে পড়ে জাহাজের নিচতলায় থাকা অজ্ঞাতনামা এক কর্মচারী মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে, তবে নাম ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন এখনও পুরো নিয়ন্ত্রণে না আসায় ভেতরে প্রবেশ করা দুরূহ হচ্ছে। পুরো আগুন নিভে গেলে আরও বাকি তথ্য নিশ্চিত করা যাবে।
না কেন নি ভাইব আগুন ধরছে আগুন ধরছে আগুন ধরছে আন্টি ক্রুজ এই মুহূর্তে বাকখালী নদীতে আগুন ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল 7:30টার দিকে ভাঙ্গা খুলনা মহাসড়কের মুনসারাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন এবং আরও 2 জন গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গে বিক্ষোভ অব্যাহত। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসে বিক্ষোভের পর এবার বাংলাদেশ বয়কটের ডাক দিল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি, মালদহ, জলপাইগুড়ি, কোচবিহার সহ বেশ কয়েকটি জেলা। শিলিগুড়ি হোটেল মালিকদের সংগঠন গ্রেটার শিলিগুড়ি হোটেল ইয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঘোষণা দিয়েছে, এখন থেকে বয়কট বাংলাদেশে। বাংলাদেশের কোনো পর্যটককে শিলিগুড়ির কোনো হোটেলে আবাসন দেওয়া হবে না, কিন্তু শুধু মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসায় যারা এখানে আসে তাদেরকে আবাসন ভাড়া দেওয়ার কথা বলেছিল সংগঠনটি। গ্রেটার শিলিগুড়ি হোটেল ইয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানিয়েছে, যেহেতু ভারত সরকার বাংলাদেশের সমস্ত ভিসা আবেদন কেন্দ্রগুলো আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, তাই পুরনো ভিসায় যারা এখনো ভারতে রয়েছেন বা নতুন করে আসছেন তাদের শিলিগুড়ি হোটেলগুলিতে থাকার ওপর কার্যত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে মালদা, কোচবিহারে, জলপাইগুড়িতে একই পদক্ষেপ নেয়। এছাড়াও শিলিগুড়ি, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি সহ বেশ কিছু জায়গায় পেট্রোল পাম্পে, বিভিন্ন দোকানে বাংলাদেশ বয়কটের পোস্টার লাগানো হয়েছে। অনেক যানবাহন চালক তাদের গাড়িতে বাংলাদেশ বয়কটের স্টিকার লাগিয়ে বাংলাদেশি নাগরিকদের সেবা দিতে অস্বীকার করছেন। এর পাশাপাশি শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের সোনালী ব্যাংক বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে ভারতের হিন্দু সংগঠনগুলো। দীর্ঘদিনের সীমান্ত বিরোধের জেরে চলমান সংঘর্ষ বন্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। শনিবার কম্বোডিয়ার পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা স্বাক্ষর করার পরই 27 ডিসেম্বর দুপুর 12টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। এতে সব ধরনের অস্ত্র ব্যবহার বন্ধ থাকবে এবং বেসামরিক মানুষ, স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুর উপর হামলা বন্ধ করা হবে। এই সীমান্ত সংঘর্ষে চলতি মাসে নতুন করে উত্তেজনা দেখা দেয়। সরকারি হিসেবে এখন পর্যন্ত অন্তত 47 জন নিহত হয়েছেন এবং প্রায় 10 লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় সব ধরনের সেনা চলাচল স্থগিত থাকবে এবং বাস্তুচ্যুত সাধারণ মানুষকে দ্রুত নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে। এছাড়া দুই দেশ সীমান্তে মাইন অপসারণ, সাইবার অপরাধ দমন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে একমত হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়াও দুই দেশকে যুদ্ধবিরতিতে ফেরার আহ্বান জানিয়েছিল।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল 1 এমডিবি দুর্নীতি কেলেঙ্কারির সবচেয়ে বড় মামলায় আরও 15 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে প্রায় $280 কোটি জরিমানা করা হয়েছে। শুক্রবার দেয়া রায় ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের সব অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত বলেন, নাজিবের দাবি তিনি অন্যদের প্রতারণার শিকার, যা বিশ্বাসযোগ্য নয়। বিচারকের ভাষায় এই যুক্তি মানতে হলে কল্পনার সীমা ছাড়িয়ে যেতে হয়। মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের তদন্তে উঠে আসে 1 এমডিবি তহবিল থেকে অন্তত $450 কোটি আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ রয়েছে এর মধ্যে $100 কোটি বেশি অর্থ নাজিবের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন হিসাবে গেছে। এর আগেও 2022 সালে একই কেলেঙ্কারির আরেক মামলায় কারাগারে যান নাজিব। বর্তমানে তিনি 6 বছরের সাজা ভোগ করছেন। 72 বছর বয়সী নাজিব দীর্ঘদিন নিজেকে বলির পাঠা দাবি করে আসলেও আদালত তা নাকচ করেছে। বিশ্লেষকদের মতে এই রায় বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের জোট সরকারের ভেতর রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে। এবারে খেলার খবর। মাঠে অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে নিলেও ততক্ষণে দেরি হয়ে গেছে অনেকটা। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। বিপিএলের দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে শনিবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচের আগে সিলেটে অনুশীলন করেছিল ঢাকা, যেখানে খেলোয়াড়দের অনুশীলন তদারকি করছিলেন সহকারী কোচ মাহবুব আলী জাকি। এ সময় হঠাৎ তিনি মাঠে মুখ থুবড়ে পড়েন। দ্রুতই তাকে সিপিআর দেওয়ার পর হাসপাতালে পাঠানো হয়, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। অবশ্য ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র জানিয়েছে অ্যাম্বুলেন্সেও শ্বাস প্রশ্বাস সচল ছিল জাকির। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার কিছু জরুরি পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তারেক রহমানের এনআইডি কার্যক্রম সম্পন্ন, সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে পাবেন এনআইডি, জানালেন মহাপরিচালক হুমায়ুন কবির। ব্যক্তিগত থেকে রাজনৈতিক, দেশে ফিরে চ্যালেঞ্জের নতুন নতুন মুখে তারেক রহমান, সচেতনতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। চলমান পরিস্থিতি নিয়ে বিক্ষোভ, পশ্চিমবঙ্গে বাংলাদেশ বয়কটের ডাক, ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত। তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া, বন্ধ থাকবে সব ধরনের অস্ত্র ব্যবহার ও লক্ষ্যবস্তুর ওপর হামলা। এবং মাঠে হার্ট অ্যাটাক, বাঁচানো গেল না ঢাকা ক্যাপিটালসের কোচ মাহবুব আলী জাকিকে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের এখানে অর্কিডের মধ্যে আপনার ক্যাটোলিয়া আছে, রিঙ্কু স্টাইল আছে, ব্যান্ডা আছে, মোকার আছে, ডেন্ড্রোবিয়াম আছে। এছাড়া আমাদের গ্রিন লিফ, লাভ লিফ এগুলো আছে।